চিরতরে দূরে চলে যাব, তবু আমার দেব না ভুলিতে, চিরতরে দূরে চলে যাব, তবু আমার। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আজ কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইফাত রাইরা, এবং আজ আমাদের এই আয়োজনে সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব AFM হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক কবি নজরুল ইনস্টিটিউট। এছাড়াও আমাদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবেও যুক্ত হবেন ডক্টর আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবং আমাদের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খলিল আহমেদ, সম্মানিত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আলোচক হিসেবে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন জনাব রেজাউদ্দিন স্ট্যালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব। একই সাথে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন সৈয়দ মনজুরুল ইসলাম, প্রফেসর ইমেরিটাস ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আছেন জনাব খিলখিল কাজী, কবি পত্রী এবং সদস্য কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। আমি আমাদের এই আয়োজনের সম্মানিত সকল অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আয়োজনের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই আয়োজনের সভাপতি জনাব AFM হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক কবি নজরুল ইনস্টিটিউট। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের এই আয়োজনে আজকে মাননীয় প্রধান অতিথি হিসাবে ডক্টর আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তিনি আমাদেরকে এই অনুষ্ঠানে সশরীর উপস্থিতির জন্য সময় দিয়েছিলেন। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ফরেন এক ডেলিগেটের সাথে তিনি এখন মিটিংয়ে যুক্ত আছেন। আমাদেরকে জানিয়েছেন যে এই অনুষ্ঠানটিতে তিনি অনলাইন যুক্ত হবেন। তো আমরা সেই অনলাইনের আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় জনাব খলিল আহমেদ। তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি সবার আগে কথা বলবেন। তো সেই জন্য আমরা সিকোয়েন্স ভঙ্গ করে আলোচকের আগেই তাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জনাব খলিল আহমেদ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে আজকে এখানে একত্রিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধেয় এবং আমার প্রিয় শিক্ষক জনাব প্রফেসর সৈয়দ নজরুল ইসলাম স্যার। আমাকে একদিন ডেকে বললেন, তুমি একটু আসো। আমি অফিসে কাজ করছিলাম, ফোন করে বললেন যে তুমি একটু আসো, তোমার একটা পরামর্শের দরকার। বলে যে আমি আবশ্যিক নজরুলের একটি বই বের করতে চাই। তো আমি আশ্চর্য হয়েছি, স্যার আমার কাছে পরামর্শ চাচ্ছে। তা আমি আমার এই যে স্মৃতি, এটা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। এটা স্যার নিজেই সিদ্ধান্ত নিলে পারতেন, কিন্তু আমাকে বললেন যে তুমি আসো, তোমাকে আগে কনভিন্স করি আমি যে পুরো নজরুলের যে সাহিত্যকর্ম রয়েছে এটিকে প্রথমেই ইংরেজিতে অনুবাদ না করে আমরা আবশ্যিক কিছু করে দেখি। কারণ এই রবীন্দ্রনাথের একটা এই ধরনের আছে এবং এটি সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেব। এই যে প্রস্তাবটা স্যার দিলেন, আমরা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় থেকে স্যারকে বললাম যে স্যার আমাদের কোনো আপত্তি নেই। এবং স্যার নিজের, স্যারকে কিন্তু কোনো সম্মানই আমরা দিচ্ছি না, তিনি নিজের উদ্যোগে এই বইটি করেছেন। এটি বাংলা হয়েছে, অত্যন্ত খুশির কথা, এবং এটির ইংরেজিও খুব ইমিডিয়েটলি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এই কবি নজরুল ইনস্টিটিউট যতদিন বেঁচে থাকবে, মানে টিকে থাকবে, ততদিন স্যারের কাছে কৃতজ্ঞ থাকবে, এটি আমি হলফ করে বলতে পারি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের
অত্যন্ত প্রিয় নজরুল গবেষক, আমারই ব্যাচমেট, কিন্তু ইউনিভার্সিটিতে আমার সিনিয়র ছিলেন, জনাব হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। এবং আমার বলা উচিত কিনা জানি না, এই প্রতিষ্ঠানের জন্য কিন্তু তাকে দরকার, এটি আপনারা লক্ষ্য রাখবেন। কারণ তার মতো আমি সেদিনও অল্প সুযোগেই বলেছি যে তার কিছু অবদান আছে, মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে তার কিছু অবদান আছে, আপনি যদি শুনতেন এটা ভালো হতো। উনি শুনেছেন এবং উনি এই যে অনুবাদ করা হচ্ছে এটি উনি খুব খুশি হয়েছেন। আমাদের আজকের এই প্রধান অতিথি হিসাবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা, এবং উনি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যোগদান করেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ওনার খুব ইচ্ছে আমাদের প্রিয় স্যার সৈয়দ মঞ্জুর স্যারের বক্তব্য শুনবেন এবং খিলখিল গাজীর বক্তব্য শুনবেন, উনি ইচ্ছা প্রকাশ করেছেন। স্যার নিজে যুক্ত হয়েছেন এবং আমার বক্তব্যের পরে ওনারা বক্তব্য দিবেন। আমি একটি কবিতা দিয়ে আমি একটু শেষ করতে চাই। যে কবিতাটি একটু আবৃত্তিটা সেইভাবে হবে না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এটি হচ্ছে অভিশাপ কবিতা, কবিতার নাম। কোনো কোনো জায়গায় দেখেছি নৃত্য নিয়ে উনি এই কবিতাটা লিখেছেন, আবার কেউ কেউ বলে ভালোবাসার এটি নাকি একটি প্রকাশ এই কবিতাটা। এটা পুরোটা বলছি না, কিছু অংশ পড়ছি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিনে বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। সেদিন আমায় বুক খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যে স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত সচিব আপনার মূল্যবান বক্তব্য এবং কবিতা আবৃত্তির জন্য। এবারে আমাদের আলোচকের এই স্থানে অলঙ্কৃত করবেন আমাদের সকলের পরিচিত, সকলের ভীষণ পছন্দের একজন মানুষ, জনাব রেজাউদ্দিন স্ট্যালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত আজকের আয়োজনের মান্যবর প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আমাদের সাম্প্রতিক ছাত্র জনতার যে গণ আন্দোলন বিপ্লব, সেই বিপ্লবের মুখপাত্র, বিশিষ্ট লেখক, আমাদের সকলের প্রিয় ডক্টর আসিফ নজরুল, এই আয়োজনের সভাপতি, বরেণ্য নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব AFM হায়াতুল্লাহ, এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের একজন অন্যতম প্রিয় মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব খলিল আহমেদ, আমাদের দেশের মুক্তবাদ মানুষ, লেখক, শিক্ষাবিদ এবং সময়ের সাহসী একজন মানুষ, যিনি বলেছিলেন যে আমাদের গবেষকের চেয়ে আমাদের দেশে প্রশাসক বেশি। এই কথাটি একসময় ভাইরাল হয়েছিল
মাঝে মাঝে স্যার এরকম বলেন। প্রফেসর এমিরিটাস ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী, কবি নজরুল ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, ট্রাস্টি বোর্ডের নজরুল গবেষক, আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধেয় খিলখিল কাজী। আমি সকলের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা এবং আজকে যারা সামনে আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আজকে বৃষ্টি ভেজায় দিনে, নাহলে বৃষ্টি না থাকলে হয়তো আরও অনেক আমরা উপস্থিতি দেখতে পেতাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সবচেয়ে যে বড় দিক সেটি হচ্ছে তিনি সমস্ত সময়ে, সব কালে অসম্ভব প্রাসঙ্গিক একজন কবি, এবং সেই কবি তারুণ্যের জয়গান করেছেন সারা জীবন ধরে। তিনি বিশ্বাস করতেন তরুণরা যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করে, তাহলে বিজয় অবশ্যম্ভাবী। তিনি আজ থেকে প্রায় 100 বছর আগে লিখলেন, বাংলার বাঙালি প্রবন্ধে বললেন, যেদিন এই তরুণরা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধভাবে রামাদের এবং গামাদের প্রহরেন ধনঞ্জয় দিয়ে বিদায় করবে, সেদিন এই তরুণরা অসাধ্য সাধন করবে। আমরা আমাদের 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরশাসক বিরোধী আন্দোলন এবং পরবর্তীকালে সমস্ত আন্দোলনে আমরা লক্ষ্য করেছি যে তরুণরা ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে এনেছে এবং জনগণের যে বাণী, গণতন্ত্র, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন তাদের প্রতিটি আন্দোলনের মধ্যে ছিল এবং নজরুল ছিলেন তাদের প্রেরণার উৎস। এবার যে আন্দোলন হয়েছে, পথে পথে আপনারা দেখেছেন নজরুলের গান গেয়েছে মানুষ। আমাকে একজন কবি জিজ্ঞেস করলো, আপনাদের কবিতা তো কেউ পড়ছে না। আমি বললাম যে আমাদের ব্যর্থতা, আমরা খুব শিল্পের দিকে তাকিয়ে থাকি, আমার কবিতা শিল্প উত্তীর্ণ হচ্ছে কিনা। নজরুল ওইসবের ধার ধারেননি। তিনি বলেছেন, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে অমর কাব্য তোমরা লিখিও, যাহারা রয়েছে সুখে। তিনি অমর কাব্য লিখতে চাননি, তিনি মানুষের কবিতা লিখতে চেয়েছেন। আর মানুষের কবিতা লিখতে চেয়েছেন বলে তিনি এখনো বেঁচে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যতদিন এই দেশ থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশের বাইরেও যেখানে নির্যাতিত, নিপীড়িত, সংগ্রামী মানুষ থাকবে, সেখানেই নজরুল থাকবেন এবং তিনি সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। আমরা যদি বিশ্ব সাহিত্যের দিকে তাকাই, আমরা সেখানেও দেখব যে নজরুল তার সমকালকে যেভাবে উপস্থাপন করেছিলেন, যদি তিনি সমকালকে উপস্থাপন না করতেন তাহলে এই পর্যন্ত আসতে পারতেন না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার যে অসামান্য ভূমিকা, একমাত্র নজরুল ছাড়া তার সমকালে এরকম ভূমিকা আর কেউ দেখাতে পারেনি। অমর্ত্য সেন কিছুদিন আগে বললেন যে রেনেসার মূল মন্ত্র ছিল দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এতদিন পরে অমর্ত্য সেন বলছেন, এই জন্যে বলছেন যে বাঙালি জাতির এই গানটি এখনো দরকার। নেতাজি সুভাষ বসু 1929 সালে অ্যালবার্ট হলে ঠিক সেই কথাটি বলেছিলেন, নজরুল হচ্ছেন একজন জ্যান্ত মানুষ। তিনি এই ভীরু কাপুরুষ বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করবার চেষ্টা করেছিলেন। আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের গান গাইব, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব, আমরা যখন বিজয়ী হয়ে ফিরব তখনও নজরুলের গান গাইব। অর্থাৎ নজরুল কতটা অনিবার্য এবং কতটা প্রাসঙ্গিক। নজরুল তার সমকালে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে এতটা পছন্দ করতেন যে ধূমকেতু পত্রিকা প্রকাশের সময় তিনি যে আশীর্বাণী দিলেন, তাতে তিনি বললেন, নজরুল তোমাকে যে কত প্রয়োজন, প্রয়োজনটা তিনি এইভাবে বললেন কবিতায়, চলে আয় রে ধূমকেতু, আঁধারে বা অগ্নিসেতু, দুর্যোগের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে চমক মেরে আছে যারা অর্ধচেতন। অর্ধচেতনদের জাগাবার ভার নজরুলের হাতে তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি যখন কারাগারে গেলেন তখন লিখলেন, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক। এইভাবে নজরুলকে তার সমকালে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে তাকে আহ্বান করছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে গণমানুষের কবি হওয়ার জন্যে যে আত্মত্যাগ দরকার, যে নিবেদন দরকার, সেটি নজরুলের মধ্যে সারা জীবন ছিল।
তিনি কারাগারে গেছেন, মানুষের কথা ভোলেননি, নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলেও সবসময় মানুষের কথা বলবার চেষ্টা করেছেন। এবং মানুষের কথা যে কবি বলে সে কবির মৃত্যু নেই, নজরুলেরও মৃত্যু নেই। একজন আইরিশ সর্বেশ্বরবাদী স্কটিশ অ্যারাজোনা তিনি বলছেন যে একটি মহত্তম লেখা তার অনন্ত সংখ্যক অর্থ থাকে। নজরুলের যে কবিতা, নজরুলের যে অসামান্য গান, সবগুলো কিন্তু মহত্তম লেখা এবং এগুলোর অনন্ত সংখ্যক অর্থ আছে। আপনি আপনার সময় দাঁড়িয়ে নজরুলের বিদ্রোহী কবিতার যে ব্যাখ্যা করবেন, হয়তো পরবর্তীকালে আরেকজন পাঠক তার আরেকটা ব্যাখ্যা করবে তার মতো করে। এটা হচ্ছে হেরাক্লিটাসের সেই নদীর মতো যা পরিবর্তিত হয়, যে আজকের মানুষ সে আগামীকালকের মানুষ হবে না, সে তার আজকের মতো করে বিচার করবে। গিওম অ্যাপোলিনিয়ার বলছেন যে তার সমকালকে স্বীকার করে না সেই কবিকে আমি বিশ্বাস করি না। অর্থাৎ নজরুল তার সমকালকে স্বীকার করেছিলেন। এর জন্যেই রবীন্দ্রনাথের সেই কথা, যে কবিতা, যে কবি নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সেই হচ্ছে চিরায়ত। নজরুল হচ্ছেন চিরায়ত। আমরা নজরুলকে ভালোবাসি, ভালোবাসতেই থাকবো, কারণ তিনি আমাদের খুবই প্রয়োজন, আমাদের জন্য খুব অনিবার্য, আমাদের জন্য খুব দরকার, এখন, আগামীকাল এবং সবসময়ের জন্য। শেষ করছি, এজরা পাউন্ড তার একজন প্রিয়তম বন্ধুকে লিখেছিলেন, আমি তোমাকে ভালোবাসি চিরদিনের জন্য, এমনকি তার পরেও। চিরদিনের পরে তার কিছু থাকে না, কিন্তু অসমাপ্ত বোঝানোর জন্য এজরা পাউন্ড এই কথা বলেছিলেন। আমি এর সঙ্গে যুক্ত করব, নজরুল আমরা তোমাকে ভালোবাসি চিরদিনের জন্য, এমনকি তারপরেও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব রেজাউদ্দিন স্টালিন। আয়োজনের এই পর্যায়ে আমি মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাবো জনাব খিলখিল কাজী, কবি পত্রী ও সদস্য, কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাণপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী, তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে তাকে ভীষণভাবে মনে পড়ছে। এই বাড়িটি আপনারা সকলেই জানেন যে 1972 সালে তিনি এখানে এসেছিলেন অসুস্থ হওয়ার পর। আমরা তখন সবাই এসেছিলাম তার সঙ্গে, এবং অনেক স্মৃতি তার সঙ্গে আমাদের এই বাড়িতে ছিল। আজও মনে পড়ে, সামনে একটা বিরাট বাগান ছিল, তার মধ্যে তিনি হাঁটা চলা করতেন মাঝে মাঝে আমাদের সাথে। অনেক ফুলের গাছ ছিল, সেই ফুলগুলোর কাছে যেতেন, বিড়বিড় করে কী যেন বলতেন। এখন মনে হয় বড় হয়ে বুঝতে পারলাম যে নিশ্চয়ই তিনি ফুলের সাথে কথা বলতেন, কারণ ফুল নিয়ে তিনি প্রচুর গান লিখেছেন, আপনারা সকলেই জানেন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রফেসর এমিরিটাস, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে আমি অনেক দিন ধরে পরিচিতি আমার তার সঙ্গে, এবং তার সাথে আমি অনেকবার আলাপ করেছি, যেন জাদুর রচনাগুলি ইংরেজিতে ট্রান্সলেশন ব্যাপারে কথা বলতে। তিনি অনেক কাজ শুরু করেছেন অলরেডি, তিনি কাজ করছেন, ওই জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ। বহির্বিশ্বে কাজী নজরুল ইসলাম আরও বেশি করে পৌঁছে যাবেন। আছেন আমাদের আজকের সভাপতি জনাব এফএম হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। অনেক দক্ষ এবং ভীষণ একজন কর্মঠ পরিচালক আমরা পেয়েছি, এবং আমি সরকারের কাছে আবেদন করব, উপদেষ্টাদের কাছে, মাননীয় উপদেষ্টাদের কাছে আবেদন করবো যেন তিনি থেকে যান নজরুল ইনস্টিটিউটে। কারণ উনি যেভাবে কাজগুলো করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন এতটা নিষ্ঠার সঙ্গে, কারণ তিনি নিজেই ভীষণভাবে নজরুল ভক্ত একজন, সেই জন্যেই একজন গুণী লেখক, সব মিলিয়ে ভীষণ ভালো কাজ হচ্ছে। তাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তাকেই আমাদের এখানে থাকা রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি, আশা করি আপনারাও সবাই এটি চান। দেখুন, আমরা এত আন্দোলন দেখেছি, প্রতিটি আন্দোলনে তার গান, তার কবিতা এমনভাবে অনুপ্রাণিত করেছিল ছাত্র সমাজে, স্বদেশী আন্দোলনে অভাবনীয়। এটা আমরা মানে কাজী নজরুলের গান ছাড়া, কবিতা ছাড়া মনে হচ্ছে কোনো আন্দোলন হবে না। এই আন্দোলনে তাকে ঘিরে, তাকে আশ্রয় করেই কিন্তু আমরা সবাই এগিয়ে গেছি।
আর তার প্রতিটি গানই তো প্রতিবাদের ভাষা ছিল। তার গান ও কবিতা সমাজ বদলানোর হাতিয়ার হিসেবে ছিল। সমাজকে কিভাবে বদলে দিতে হয় তার গান সেটি দেখিয়ে দিয়েছে, তার কবিতা দেখিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন তিনি কি না করেছেন জীবনে। কয়েকটি কাগজ, বিখ্যাত কাগজ তিনি সম্পাদনা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ধূমকেতু। ধূমকেতু লিখে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্যে সকলের কাছে আহ্বান জানালেন এবং ব্রিটিশকে বললেন, তোমরা তোমাদের পুটলা পুটলি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাও এই দেশ থেকে, ভারতবর্ষের এক পরমাণু অংশ তোমাদের অধীনে থাকবে না। অনেকেই অনেক কিছু বলেছেন। কাজী নজরুল ইসলাম গণমানুষের কবি, গণজাগরণের কবি এবং মানুষকে নিয়ে পথ চলেছেন বলেই তিনি আজও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা চাই যে কাজী নজরুল ইসলামের একটা স্বপ্ন ছিল, এখন যারা এসছেন ছাত্ররা যেভাবে আন্দোলন করে একটা জায়গায় দেশটাকে দাঁড় করাবার চেষ্টা করছেন, কাজী নজরুল ইসলামের একটা স্বপ্ন ছিল যে শোষণমুক্ত সমাজ, সুগঠিত একটি দেশ এবং সেখানে কোনো দুর্নীতি হবে না, কোনো বৈষম্যতা থাকবে না, এইরকম একটি সমাজ ব্যবস্থা দেখতে চেয়েছিলেন তিনি। সেটিই যেন এখন যারা ছাত্ররা কাজ করছেন, যে যারা মাননীয় উপদেষ্টা আছেন, আমরা কাজী নজরুল ইসলামকে তখনই বেশিভাবে শ্রদ্ধা জানাতে পারবো যখন তার আদর্শগুলো যখন কাজে লাগাতে পারবো, তাকে অনুসরণ করতে পারবো আমরা, এবং আমরা যেন তাকে অনুধাবন করতে পারি। সেই দিনই কিন্তু আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপনটা সার্থকতা লাভ করবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন, শুভকামনা। এ পর্যায়ে আমরা কথা শুনব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ইংরেজি বিভাগ জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমরা আশা করছি অনলাইনে তিনি সংযুক্ত থাকবেন। আমার দীর্ঘদিনের সহকর্মী এবং প্রিয় ভাজন ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রণালয়ের স্নেহভাজন সচিব জনাব খলিল আহমদ, কবিপৌত্রী খিলখিল কাজী, কবি রেজাউদ্দিন স্টালিন, আজকের অনুষ্ঠানের সভাপতি AFM হায়াতুল্লাহ, যাকে আমি নাম দিয়েছি নজরুল পিডিয়া। নজরুল সম্পর্কে আমার যখনই কোনো তথ্যের প্রয়োজন হয় আমি তাকে ফোন করি এবং তিনি পূর্বাপর তথ্যটা আমাকে দিয়ে থাকেন। এবং আজকে একটা দাবি উঠেছে এবং প্রস্তাবনা এসেছে সচিব মহোদয়ের কাছ থেকে যে তাকে এখানে রাখাটা উচিত। আমার মনে হয় আমাদের নজরুল গবেষণার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ হতে পারে। আমার সমর্থনটা আমি জানিয়ে রাখলাম। আমন্ত্রিত শিল্পীবৃন্দ, আমার খুব শ্রদ্ধাভাজন প্রত্যেকেই, এবং আজকে সুধীমহল, শুরুতেই আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবি, আমাদের অহংকার কাজী নজরুল ইসলামের প্রতি। আজ তার 48তম প্রয়াণ দিবস। আমি সংক্ষেপে কথা বলবো 5 থেকে 6 মিনিট। আমি অনেকদিন ধরে নজরুল সম্পর্কে লেখালেখি করছি, বাংলা এবং মাঝে মধ্যে ইংরেজিতে, এবং আমার অনেকগুলি বিষয় তুলে ধরেছি যেগুলি নিয়ে কিছুটা দ্বিধা ছিল পাঠক মহলে। এখন আমি আনন্দিত যে দ্বিধাগুলি কেটে গেছে। নজরুলকে তার আপন আলোয় আবিষ্কারের চেষ্টা চলছে, তাকে উদ্ভাসিত করার চেষ্টা চলছে। তিনি উদ্ভাসিত হওয়ার প্রয়োজন নেই, তার আলোকেই তো আমরা উদ্ভাসিত হচ্ছি। তারপরেও আমাদের একটা দায়িত্ব আছে তাকে সকলের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে বিশ্বের বিশাল সংখ্যক পাঠক তৈরি আছে তার এই কবিতা এবং অন্যান্য সৃষ্টিশীল রচনা পড়ার জন্য। আমি তার বিদ্রোহী সত্তার কথাটা বারবার বলে এসেছি। যখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে উপনিবেশী এবং উত্তর উপনিবেশী সাহিত্য এবং তত্ত্বের পঠন পাঠন শুরু হলো, আমি একটি লেখা লিখেছিলাম নজরুলের উত্তর উপনিবেশী চিন্তা এবং উপনিবেশী বিদ্রোহ। সারা জীবন তিনি উপনিবেশের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন তার লেখালেখিতে। বিদ্রোহী তার শুধু একটি দলিল, তাকে একটা বিশিষ্ট মর্যাদা দিয়েছে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য নিপীড়িত অঞ্চল বিশ্বের সেখানকার যারা কবি সাহিত্যিক তাদের আসনে তাকে বসিয়েছে।
আমি এই বিষয়টি অনেক দিন ধরে আলোকপাত করে যাচ্ছি। আজকে যারা আমি তরুণদের দেখতে পাচ্ছি না, আমি আশা করছিলাম তরুণ শিক্ষার্থীরা আসবেন, যারা এই আয়োজনে সম্পৃক্ত হবেন অথবা হবেন না, তারা যেন এই বিষয়টা নিয়ে ভাবেন এবং নিজের মতো করে লিখতে থাকেন নজরুলের উপনিবেশ বিরোধী সংগ্রাম এবং উত্তর উপনিবেশিক চিন্তা নির্মাণ এই বিষয়ে। দ্বিতীয় একটা বিষয় তো আপনারা সবাই জানেন, তার তারুণ্য। এই তারুণ্যের স্ফুরণ আমরা সময়ে সময়ে দেখি এবং আমরা ভাবতে পারি যে নজরুল যেটি ভেবে রেখেছিলেন তরুণদের সম্পর্কে, এটি বাংলাদেশের জন্যই বিশেষ করে প্রযোজ্য। সেই তার তারুণ্যের চিন্তাগুলি আমাদের ভিতর এখনও সমান তালে প্রবাহিত হচ্ছে এবং যত দিন যাচ্ছে সেই তারুণ্যের উচ্ছ্বাসটা আমরা অনুভব করছি। এটি তারুণ্য নির্ভর একটি দেশ, তরুণরাই এই দেশের কাণ্ডারি, তারাই দেশটাকে এগিয়ে নেবে, এটি নজরুলের চিন্তাতেই ছিল, যার জন্য উপনিবেশ আমলে তার লেখনীর এত শক্তি সকল তারুণ্যের মধ্যে একটা উদ্দীপনা জাগিয়েছিল। আর তৃতীয় একটা বিষয় যেটি বিতর্কিত ছিল অনেকদিন, যে নজরুল আধুনিক কিনা। আমি দেখিয়েছি যিনি তার লেখালেখির ভিতর দিয়ে একটা জাতির সত্তাকে ধারণ করেন, তিনি অতি অবশ্যই আধুনিক। একজন যিনি নির্মাণ করছেন একটা যুগের প্রয়োজনে। রেজাউদ্দিন স্টালিন বলেছেন তিনি তার শিল্প নিয়ে ভাবতেন না, নজরুলের মতো শিল্পীর শিল্প নিয়ে ভাবার প্রয়োজন হয় না, তার শিল্প নিজের রূপেই দাঁড়িয়ে যায়, কিন্তু তার চিন্তাগুলি তো প্রধান। এই যে তারুণ্য নির্ভর, চিন্তা নির্ভর, উদ্দীপনা নির্ভর লেখাগুলি লিখছেন একটা জাতিসত্তাকে জাগিয়ে দেওয়ার জন্য। যদি আধুনিক না হয় তাহলে আধুনিক জিনিসটা কী? তা আমি পশ্চিমের থেকে ধার করা আধুনিকতা গ্রহণ করি না। আমাদের সংস্কৃতির তারুণ্য কি, আমাদের সংস্কৃতির আধুনিকতা কি, সেটি আমাদের আবিষ্কার করতে হবে। পশ্চিমের তরুণের সঙ্গে আমাদের তরুণদের পার্থক্য আছে, পশ্চিমের আধুনিকতার সঙ্গে আমাদের অতি অবশ্যই পার্থক্য আছে। আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি নয়। এই আধুনিকতা বিষয়টি আমি দেখিয়েছি, তাছাড়াও দেখিয়েছি তার এমন সমস্ত লেখা আছে যেটি পাশ্চাত্যের যে কোনো আধুনিকতার মাপে আধুনিক। শৈলীর কথা বলুন, বিষয়বস্তুর কথা বলুন, পরিবেশনার কথা বলুন, তার আমিত্ববাদ তো একটা আধুনিকতারই লক্ষণ। আধুনিকতা সেই আমিত্ববাদকে সামনে নিয়ে এসেছে। আমেরিকার ওয়ার্ড হুইটম্যান ছিলেন যিনি সং অফ মাইসেলফ নামে একটি লেখা লিখেছিলেন, যেটি নজরুলকে অনুপ্রাণিত করেছে। সে আমিত্ববোধ হচ্ছে ব্যক্তির জেগে থাকার বিষয়, আত্মশক্তির বিকাশের প্রধান চিন্তা। এগুলি তো আধুনিক। এই তিনটি বিষয় আমি উল্লেখ করলাম, আরও অনেক বিষয় আলোচনা করা যাবে। তো আমি খুব আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে এবং অনেক বিঘ্ন হচ্ছে, তারপরেও দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্যের জন্য। ইতোমধ্যেই অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের আয়োজনের প্রধান অতিথি ডক্টর আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি আমাদের আয়োজনের প্রধান অতিথিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আমার শিক্ষক সম প্রফেসর এমিরেটাস সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার আছেন, তারপর সংস্কৃতি মন্ত্রণালয় সচিব আছেন জনাব খলিল আহমেদ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আছেন হায়াতুল্লাহ সাহেব আছেন, শিল্পীর কাজী কবি রেজাউদ্দিন স্টালিন, সবাই আছেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসলে একটা প্রবাসী কল্যাণে মিটিংয়ে ছিলাম, ইনফর্মাল কথা বলে নিই। মঞ্জুরুল ইসলাম স্যার আছেন। স্যার, আমি তো আমার জীবনের অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা হচ্ছে ডিপার্টমেন্ট চালানো, স্যার ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান। এখন আমাকে স্যার 3টা মন্ত্রণালয় দেখতে হচ্ছে, বুঝতেই পারছেন স্যার। এই সকালে 7টার সময় উঠে কাজ শুরু করি স্যার। এখন আমার এই যাতায়াতের সময়টা বাঁচানোর জন্য আমি অনলাইনে এসেছি, আমাকে ক্ষমা করবেন স্যার, এটা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফর্মাল বক্তব্য শুরু করছি। আজকে সম্মানিত উপস্থিতি, আমাদের সাহিত্য ও জাতীয় জীবনে কাজী নজরুল ইসলাম একটি অনন্য নাম। তীব্র জীবনবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও তারুণ্যের কবি। তার অগ্নিঝরা লেখনী থেকে যেমন উৎসারিত হয়েছে মানবিক মূল্যবোধ, সমাজ পরিবর্তনের দর্শন, তেমনি উৎসারিত হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধের প্রেরণা এবং বিশেষ করে বিদ্রোহের স্ফুরণ। নজরুল ছিলেন সেই কবি যার অবস্থান ছিল মানুষের কাছাকাছি। তিনি ছিলেন মানবতাবাদী কবি। নজরুল ভালোবেসেছিলেন প্রকৃতির স্নেহ ছায় লালিত সাধারণ মানুষকে, যারা নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, নিষ্পেষিত।
নজরুল তার সাহিত্যে উৎপীড়িত মানুষের পক্ষে সারা জীবন ধরে উচ্চকিত কণ্ঠে কথা বলেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নজরুলের কারার ওই লৌহ কপাট গানটি যেমন বীর মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল, উদ্দীপ্ত করেছিল, তেমনি ছাত্র জনতার সাম্প্রতিক গণ আন্দোলনকেও এই গান অনুপ্রাণিত করেছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে দেখেছি নজরুলের ফণী মনসা কাব্যের জাগর তুর্য কবিতার একটি লাইন, উহারা কজন তোমরা অগণন সকল শক্তিধারী, ছাত্র জনতাকে বুলেটের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের প্রতিবাদ করতে অনুপ্রেরণা জুগিয়েছে। সম্মানিত সুধী, কবি নজরুল সমাজের সর্বপ্রকার বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কথা বলেছিলেন। তিনি ছিলেন জাতি, ধর্ম, বর্ণ বিদ্বেষ বিরোধী, মানুষের পরস্পরের মধ্যে স্থায়ী মিলন প্রত্যাশী। তার অসংখ্য কবিতা এবং গানে এই প্রত্যাশার প্রতিফলন আছে। নজরুল শুধু উপমহাদেশের রাজনৈতিক স্বাধীনতার স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখেছেন সকল মানুষের স্বাধীনতা, প্রতিটি ব্যক্তির স্বাধীনতা। নজরুল বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের শক্তি সীমাহীন ও মানুষের আত্মশক্তিতে উদ্বুদ্ধ হলে কোন শক্তি মানুষকে শোষণ, নির্যাতন, নিগ্রহ এবং অমানবিকতার কারাগারে বন্দী রাখতে পারবে না। তিনি এক নবযুগের স্বপ্ন দেখেছিলেন। তিনি সমস্ত পৃথিবীতে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। বলেছেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নজরুলের এসব লেখায় জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস প্রণয়নেরও অনেক আগে। মানে উনি যে মানুষের মানবিক মর্যাদার কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, যেটা আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের নির্যাস হিসেবে জানি, এই বোধ উনি আমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছেন 1948 সনেরও আগে। কাব্যশুদ্ধি নজরুলের মতো এত সার্থকভাবে মিথোলজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি সহ বিভিন্ন ভাষার শব্দ, বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির উপাদান ব্যবহার করতে আমরা খুব কম লেখককে দেখেছি। কবি যেমন গ্রিক মিথোলজির অরফিয়াসের বাঁশুরি লিখেন, তেমনি হিন্দু পুরাণের পরশুরামকে ব্যবহার করেন। তেমনি লিখেন তাজি বোরাক, তার পাশে লিখেন উচ্চশ্রবা বাহনের কথা। তার লেখা যেমন তার প্রজ্ঞা প্রকাশ পেয়েছে, তেমনি প্রকাশ পেয়েছে তার বিশ্ব সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে অগাধ জ্ঞান। কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া যা বিরল এবং বিস্ময়কর। কাজী নজরুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক মানবতাবাদের একজন বলিষ্ঠ প্রতিনিধি। নজরুলের মানবতাবাদী চিন্তার পটভূমি সম্পর্কে আবুল কাশেম ফজলুল হক বলেন যে, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব, মোস্তফা কামালের নেতৃত্বে তুরস্ক বিপ্লব, সানিয়া সেন পরে মাও সেতুং এর নেতৃত্বে চীন বিপ্লবের মতো যে নবসৃষ্টির ধারা রচিত হচ্ছিল, সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক মুক্তি সংগ্রামের আবেগ নজরুলের কাব্য, প্রবন্ধ এবং উপন্যাসে গভীরভাবে প্রতিফলিত হয়েছিল, যা বাংলা ভাষা অন্য কোন লেখকের রচনায় ততটা ধরা পড়েনি। প্রিয় সুধী, কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত এবং সামগ্রিক অবদান সম্পর্কে গবেষণা, পরিচালনা, রচনাবলী সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশ ও প্রচারে এবং তার ভাবমূর্তি দেশে বিদেশে উজ্জ্বল রূপে প্রচারের জন্য কবি নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের জাতীয় কবির উপর গবেষণা করে তার জীবন এবং কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। জাতীয় কবির সৃষ্টি ও দর্শন আমাদেরকে বৈষম্যহীন, শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আজীবন প্রেরণা যোগাবে। একটি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদী ছাত্র সমাজ খুনে ধরা এই দেশটাকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি করেছে। নজরুলের বিপ্লবের চেতনার সঙ্গে সঙ্গে আমাদের জাগ্রত ছাত্র জনতার বিপ্লবী জনতা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আপনাকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আয়োজনের সভাপতি AFM হায়াতুল্লাহ তাকে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাননীয় উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আজকে এই অনুষ্ঠানটিতে যুক্ত থেকে আমাদেরকে যে সময় দিয়েছেন, আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার যে অমূল্য কথাগুলো বলেছেন, কবি পৌত্রী খিলখিল কাজী যে পরামর্শ এবং নির্দেশনা আমাদের দিয়েছেন, আমাদের সম্মানিত সচিব মহোদয় জনাব খলিল আহমেদ তার উপস্থিতি এবং একটি কবিতার মাধ্যমে আমাদেরকে যে আহ্বান জানিয়েছেন, এবং আমাদের বিজ্ঞ আলোচক কবি রাজাউদ্দিন স্ট্যালিন যে অসাধারণ কাব্যিকভাবে তার বক্তব্য খুবই সংক্ষেপে উপস্থাপন করেছেন। আমরা মনে করি যে এইটুকু দিয়েই আমরা আজকে কবি নজরুল ইসলামের প্রয়াণের 48তম বার্ষিকীটিতে আমাদের শ্রদ্ধাঞ্জলি কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে জ্ঞাপন করলাম। আমরা সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই মাননীয় উপদেষ্টা মহোদয় সহ
এখানে উপস্থিত অন্যান্য অতিথি এবং আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আমরা এইখানেই আমাদের আলোচনা পর্ব ক্লোজ করব। এরপরে আমাদের সংক্ষিপ্ত আমাদের দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং ফাতেমাতুজ জোহরা তারা উপস্থিত আছেন। তারা তাদের একটা বা দুইটা পরিবেশনা করবেন। এরপরে আমাদের 4টা কোরাস গান আছে, তার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি ক্লোজ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শোনাই সাংস্কৃতিক অংশে যিনি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন, তিনি নজরুলকে ধারণ করেন, লালন করেন এবং তিনি নজরুলের সুর, নজরুলের কথা, নজরুলের সৃষ্টিকে ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মে। নজরুল সঙ্গীতকে তিনি নিয়ে গেছেন অনন্য এক পর্যায়ে। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় ফেরদৌস আরা। 48তম এই দিনে কাজী নজরুল ইসলামকে আমরা হয়তো হারিয়েছি, কিন্তু তার সমস্ত কর্ম আজ অবধি সব স্তরের শিল্পীরা গেয়ে এসেছেন। আমরা গাইছি, আমাদের পরের প্রজন্ম ভীষণ ভালো গাইছে। এই সমগ্র সংস্কৃতি চর্চাকারী যারা, নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যাব। কেননা কাজী নজরুল ইসলামে ছিলেন নবীনের কবি, তারুণ্যের কবি, আর তরুণের মাঝেই তিনি নতুন নতুন করে বেঁচে থাকবেন, জেগে থাকবেন। তিনি শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়, আর সেই কাজটি এখন আমরা পার হচ্ছি। প্রতিটি মুহূর্তে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, কিংবা লাথি মার ভাঙরে তালা। এত দৃঢ়তার পরেও সে কবি জানতেন তিনি আর থাকবেন না বেঁচে, এরকম কেউই বা বেঁচে থাকেন না। তবে ওই জন্যই বোধ করি নতুন প্রজন্মকে চাই। আজকে এখানে উপস্থিত আছে সমস্ত গুণী মানুষ আমার সালাম নেবেন, এবং আমাদের সেই নতুন প্রজন্ম যারা নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা আশা করব তারাও এক সময় এইভাবেই জ্বলে উঠবে। দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ। বেরিয়ে যাবে যাবে খুলিতে, তবু আমারে দেব না
সব কত প্রিয়জন কে জানে মনে পড়ে যায় সে ভিখারি পাইনি আয়োজনের এ পর্যায়ে আমাদের মাঝে গান পরিবেশন করবেন আরও একজন গুণী সঙ্গীত শিল্পী, যিনি নজরুল সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন আমাদের হৃদয়ে, যার কণ্ঠে প্রাণ পায় নজরুল সঙ্গীত, আমাদের সকলের প্রিয় ফাতেমাতুজ জোহরা। একটি জোরে করতালি তার জন্য। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরে মাঝে রয়, ছেড়ে দেখ সে তোরে মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরে মাঝে রয়, সে তোরে মাঝে রয়। সাজিয়া জগিয়া গণেশ খুঁজিস যায় পাহাড় জঙ্গল ময়, দেখ সে তোরে মাঝে রয়। সে তো
মাঝে রয় কোথায় তুই খুঁজিস ভগবান সেজে রে তোর মাঝে রয় চেয়ে দেখ সে তোর মাঝে রয় ভাবিস তুই ক্ষুদ্র কালে ইহাতে অসীম নিলাম ভাবিস তুই ক্ষুদ্র কালে ইহাতে অসীম নিলাম আধারে রহে সে বিশ্ব চরাচর প্রাণে তোর প্রাণের বেহেশতে স্বর্গে কোথাও যে দেখ সে তোর মাঝে রয় প্রাণে তোর প্রাণের বেহেশতে স্বর্গে কোথাও যে দেখ সে তোর মাঝে রয় তোর মন্দির মসজিদ এই তোর কাশী বৃন্দাবন এই তোর মন্দির মসজিদ এই তোর কাশী বৃন্দাবন আপনা পানে ফিরে চল তীর্থে যাবে মন এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্রে হৃদয়ে চেয়ে দেখ সে তোর মাঝে রয় এই তোর মক্কা মদিনা জগন্নাথ সে তোর মাঝে রয় তুই খুঁজিস ভগবান সেজে রে তোর মাঝে রয় চেয়ে দেখ সে তোর মাঝে রয় চেয়ে দেখ সে তোর মাঝে রয় আয়োজনের এ পর্যায়ে একটি দলীয় সঙ্গীত আমরা উপভোগ করব। Happy
অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা অসাধারণ সব বক্তব্য শুনেছি, চমৎকার সব পরিবেশনা উপভোগ করেছি এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার এক আয়োজন আমরা একসাথে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। প্রতিপত্তি শাসন